বসো রোদ্দুর। দেখো রোদ্দুর, কাল থেকেই তোমার পোস্ট অপারেটিভ ট্রিটমেন্টটা শুরু হবে। ইনফ্যাক্ট আমি সেই জন্যই এসেছি। কাল তুমি আমার সঙ্গে যাবে, কেমন? স্যার, আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। সবার দয়া দাক্ষিণে আমি এই ট্রিটমেন্টটা করতে চাই না। রোদ্দুর, তোমার স্যার কিন্তু সেই সন্ধ্যে থেকে এই এতটা রাত অবধি বসে আছে, মানে শুধু তোমার সঙ্গে কথা বলবেন বলে। আর তুমি তো সেই ঘুমোচ্ছ বলে নামতে চাইছিলে না। তারপর যখন তোমার স্যার খবর পাঠালেন যে তিনি নিজে ওপরে যাবেন, তখন তুমি নেমে এলে। সেসব অদ্ভুত অদ্ভুত কথা বলছো। তুমি ভাবছো আমরা কেউ বুঝতে পারছি না যে তুমি কি বলতে চাইছো? আচ্ছা রোদ্দুর, তুমি কি চাও বলো তো? যে তোমার সঙ্গে সঙ্গে আমরাও সবাই তিলে তিলে এইভাবে কষ্ট পাই? তুই কেন এসব কথা বলছিস বাবা? আচ্ছা, টাকাটাই কি সব বলতো? মানছি এখন আমাদের যে পরিস্থিতি, সবার কাছ থেকে আমাদের সাহায্য নিতে হচ্ছে, কিন্তু আমরা তো সেগুলো শোধ করে দেব। ভাবছিস কেন? শোধ করতে পারবো না মামা, কোনোদিনও শোধ করতে পারবো না। দুদিনে আদৌ আমি সুস্থ হব কিনা তারপরে কাজ করব, এ টাকা শোধ দিতে পারবো না। আচ্ছা রোদ্দুর, তুমি সব জেনে গেছো না? তুমি একাই ডাক্তার, আমরা কেউ ডাক্তার নই। না স্যার, আপনি ডাক্তার, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আমি একজন ডাক্তার। আর আমার অ্যাসেসমেন্টে যে ভুল না সেটা তো আমি জানি। জানেন, ইনফ্যাক্ট আমার অ্যাসেসমেন্টের উপর আপনি 100% ভরসা করেন, কিন্তু আপনি পুরো ব্যাপারটা মানতে পারছেন না, অ্যাকসেপ্ট করতে পারছেন না, কষ্ট হচ্ছে। কি করবো বলুন স্যার? আমাকে তো আমার বাড়ির লোকজনকে প্রিপেয়ার করতে হবে, তাদের রেডি করতে হবে যাতে তারা এই সত্যিটাকে মেনে নিতে পারে। আচ্ছা রোদ্দুর, তুমি তো এই বিষয়ে ডাক্তার নও, তুমি এটা সবটা জানো, কিন্তু স্যার তো আরো অনেক ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলেই তো এসছেন তোমার কাছে। আর তোমার এটা কেন মনে হলো জেঠুমনি যে আমি আমার কোনো ডাক্তার বন্ধুদের সঙ্গে কথা বলিনি, বা আমার কোনো এমন ডাক্তার বন্ধু নেই যারা এই বিষয়ে এক্সপার্ট? আমি আমার মতন করে সবার সঙ্গে কথা বলছি জেঠুমনি। তাছাড়া এইটুকু বুঝতে বা জানতে গেলে এক্সপার্ট হতে হয় না। যে কোনো বিষয়ে ডাক্তার যার সাধারণ জ্ঞান আছে সে বলে দিতে পারবে যে আমার মতন একজন পেশেন্ট খুব বেশি দিন বাঁচবে না। দেখো রোদ্দুর, তোমার মুখ থেকে এই কথাটা বারবার শুনতে আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? না বলুন, এই কথাগুলো আপনি সহ্য করতে পারছেন না স্যার। আপনি সহ্য করতে পারছেন না তাই কথাগুলো ভালো লাগছে না। কথাটা তো মিথ্যে নয়। আচ্ছা বেশ বেশ বেশ, সব সত্যি সব মিথ্যের ওপরে তো একটা বিশ্বাস, একটা কথা থাকে, দ্যাট ইজ মিরাকল। সেই একজন ডাক্তার হয়ে মিরাকেলের দ্বারস্থ হলেন আপনারা। দেখো রোদ্দুর, মিরাকেলের থেকেও বড় কথা হচ্ছে চেষ্টা। আরে বাবা, সেই চেষ্টাটা তো আমাদের করতে দিতে হবে। চেষ্টা? যে চেষ্টার কোনো ফল মিলবে না সে চেষ্টা করে লাভ কি স্যার? শুধু শুধু কতগুলো টাকা নষ্ট হবে। তুমি কেন এরকম করে কথাগুলো বলছো বলো তো? হ্যাঁ, তুমি তো আমার সন্তান তুল্য, আমি তো তোমার জেঠু। তুমি কি আমাকে আঘাত দেবার জন্য কথাগুলো এইভাবে বলছো? তুমি যদি সব আশা হারিয়ে ফেলো তাহলে আর কি বাকি থাকবে রোদ্দুর? কোনো বিষয়ে অকারণে আশা রাখাটা কি ঠিক জেঠুমনি? সে বিষয়ে কোনো আশা রাখারই কোনো জায়গা নেই। এ বিষয়ে অকারণে আশা রাখবই বা কেন? তাছাড়া আমার তো একটা দায়িত্ব রয়েছে, সবাইকে প্রিপেয়ার করা, তাদেরকে ইমোশনালি স্ট্রং করা,
যাতে তারা ওই সত্যিটা মেনে নিতে পারে, তাই না? রোদ্দুর, তুই কিন্তু বারবার এইসব কথাগুলো বলবি না কিন্তু আমার কাছে, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব, বলে দিলাম। কোথায় যাবে মাম্মা? আর কেনই বা যাবে? এতগুলো বছর এ বাড়িতে ছিলে না, তো কয়েকটা দিন হলো এ বাড়িতে থাকছো। এক এক করে বাড়ির সবকটা আলো এভাবে নিভিয়ে দিও না, বাড়িটা পুরো অন্ধকার হয়ে যাবে। শোনো রোদ্দুর, আমার যেটা মনে হয় সেটা আমি যেটা বলছি এখন সেটাই ফাইনাল কথা এবং শেষ কথা। দেখো, আমি তোমার স্যার এবং আমি বিশ্বাস করি স্যার হিসেবে তুমি আমাকে এখনো সম্মান করো। আর সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমি বলছি, কাল প্রথম ট্রিটমেন্টটা তুমি কিন্তু আমার সঙ্গে করতে যাবে, আর কোনো কথা আমি শুনবো না, ঠিক আছে? আমি তো আপনাকে বললাম স্যার, আমি অকারণেই টাকাগুলো খরচা করতে চাই না। আরে বাবা, কালকের যে ট্রিটমেন্টটা সেই টাকাটা তো তোমার কাছে আছে, তুমি সেই টাকা দিয়ে কালকের ট্রিটমেন্টটা করাও। দেখো, আমি তো কালকের জন্য তোমাকে কোনোভাবে হেল্প করছি না। তারপর না, মানে তারপর কতদিন? আমার যতটুকু যা টাকা পয়সা আছে আমি 2 মাস ট্রিটমেন্ট চালাতে পারবো স্যার। তারপর কি হবে? বেশ, ঠিক আছে, তুমি 2 মাসই চালাও না। আরে দেখো, তারপর যদি ঈশ্বর চান হয়তো কোনো একটা উপায় নিশ্চয়ই বের হবে। বেশ, কালকের দিনটা আমি আপনার সঙ্গে যাবো স্যার, কিন্তু আপনাদের সবাইকে বুঝতে হবে যে আমার তো মহলের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে। নিজের যতটুকু সেভিংস রয়েছে সবটা খরচা করে দেবো, নিজেও চলে যাবো, মেয়েটাকেও নিঃস্ব করে দেবো। তারপর ওর কি হবে স্যার? ওর তো বাপের বাড়ির দিকটাও ফিনান্সিয়ালি স্ট্রং না, এইভাবে আমি ওকে হেল্পলেস করে চলে যেতে পারবো না স্যার। কেন? ও তো আমাদের কারো কথা না শুনেই গান গাইতে গেল, তুমিও তো বারণ করলে, শুনলো তোমার কথা? ও তো গান গাইতে চলে গেল টাকা রোজগার করবে বলে। জেঠুমনি, যে শিক্ষাটা আমি তোমাদের কাছ থেকে সারা জীবন পেয়েছি, আজকে তোমার এই কথাটার সঙ্গে কিন্তু তার কোনো মিল নেই। মূল গান গাইতে যাচ্ছে, গান গেয়ে রোজগার করছে, এই জন্য আমার আর ওর প্রতি কোনো দায়িত্ব থাকলো না? তা তো হয় না বলো। আমার ইচ্ছে, আমার যতটুকু যা আছে আমি মূলের জন্য সেভ করে দিয়ে যাব। সেটুকু করতে পারলে আমি অন্তত শান্তিতে মরতে পারবো। তাহলে তুমি আমার রিটায়ার করা বাবুর যে টাকাটা রয়েছে সেটা খরচা করো। পারবো না জেঠুমনি। একটা কথা জেনে রাখো, তুমি যদি এই টাকা নিয়ে চিকিৎসা না করো তাহলে আমি আর এবারে থাকবো না। কেন থাকবো? তুমি চিকিৎসা করবে না টাকার অভাবে, আর আমি ওই টাকাটা নিয়ে কি করবো রোদ্দুর? না না না, আমি এবারই ছেড়ে চলে যাব। হয় টাকাটা কোনো গরিব দুঃখীদের বিলিয়ে দেবো, না হলে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবো, তারপরে যেদিকে দু চোখ যায় চলে যাবো। কেন এভাবে ব্ল্যাকমেল করছো, কেন এভাবে জোর করছো বলো তো? জোর করবে না তো কি করবে? বাড়ির ছেলে তো তুই, কি করে তুই বলছিস সে কথাগুলো? নিজেকে কি মনে করেছি বলতো? হেল্পলেস লাগছে জানো তো মাম্মা, অপরাধী বলে মনে হচ্ছে নিজেকে। এখন এই বয়সে আমার সবার জন্য করার কথা, এখানে আমি নাকি সবার থেকে নিয়ে সবাইকে অসহায় করে চলে যাব। বেশ করছো, এতকাল তো তুমি আমাদের জন্য করেছো, এখন তোমার জন্য এইটুকু করার সুযোগ আমরা নিতে চাই। আমি বিশ্বাস করি আমাদের বাড়িতে এমন কোনো অঘটন ঘটবে না যে আমাদের বাড়ির শ্রেষ্ঠ সন্তানকে আমাদের বিসর্জন দিতে হয়।
কখনো না, কিছুতেই না। আচ্ছা, আমি আরেকটা কথা বলছি, যে বউ তোমার কথা শোনে না, তুমি তার কথা ভাবতে যাচ্ছ কেন? কই শুনলো তোমার কথা? নিজের ফাংশন নিয়ে ব্যস্ত হয়ে রইল। আমরা তো তাকে বলেছিলাম যে এইভাবে টাকা রোজগার করার তার কোনো দরকার নেই। তুমি তোকে স্পষ্টই বলে দিয়েছিলে যে তুমি ওর টাকায় চিকিৎসা করাবে না, তারপরেও তা সত্ত্বেও এইভাবে গান গাইতে যাচ্ছে কেন? দেখো জেঠুমনি, আমি তোকে বারণ করেছিলাম, আমার ওকে বারণ করার কাজ ছিল, আমি করেছিলাম, ও শোনেনি, ও ডিসিশন। সারা জীবন ওকে গাইড করার জন্য, ওকে বাধা দেওয়ার জন্য থাকতে পারবো না। আমি যখন থাকবো না, ও তো নিজের ডিসিশন নিজেই নেবে। এখন থেকে শুরু করেছে, ঠিক আছে। ওই বোধহয় এলো। তার স্বামীর এই অবস্থা, এইভাবে সেজেগুজে গান গাইতে গেছে। কাজের তো কোনো ত্রুটি দেখছি না। আমি তো সবসময় খুব খারাপ মেয়েই ছিলাম জেঠুমনি। আমার সাজগোজ নিয়ে তোমরা সবাই এত অবাক হচ্ছ কেন বুঝতে পারছি। যাই হোক, ভালো আছে স্যার আপনি এসছেন এখানে। প্রোগ্রাম হলো? হ্যাঁ হয়েছে। দেখো মহুল, কাল কিন্তু রোদ্দুরের ফার্স্ট ট্রিটমেন্টের দিন, ও কিন্তু আমার সঙ্গে যাবে, ঠিক আছে? স্যার আপনি যেহেতু রোদ্দুরের ট্রিটমেন্টের সব দায়িত্ব নিয়েছেন, তাই এই টাকাটা আমি আপনার হাতে তুলে দিতে চাইছি। আমি টাকাটা অনেক কষ্ট করে গান গেয়ে রোজগার করে এনেছি স্যার। 30,000 টাকা আছে, অন্তত ট্রিটমেন্টটা তো স্টার্ট হয়ে যাবে। এটা একটু ধরুন স্যার। ওকে বলে দিন যে আমি ওকে প্রথম থেকেই জানিয়ে রেখেছি এই টাকাগুলো আমি নেব না। তুমি বলেছিলে সেটা তোমার ব্যাপার রোদ্দুর। আমি আমার স্বামীর জন্য কি করব না করব তার কৈফিয়ত তো আমি কাউকে দেব না, এমনকি তোমার কাছেও না। স্যার এই টাকাটা। তোমার এই টাকাটা দিয়ে আমি আমার চিকিৎসা করাবো না। ঠিক আছে, যদি না করাতে হয় করিও না। টাকাটা তো আমি তোমাকে দিচ্ছি না রোদ্দুর, আমি তো স্যারকে দিচ্ছি। স্যার প্লিজ। দেখো মহুল, রোদ্দুর যদি না বলে তাহলে তো আমি তোমার কাছ থেকে টাকাটা নিতে পারি না। মহুল, ওই টাকাটা তোমার কাছে রেখে দাও না। তুমি শুধু শুধু কেন ওকে উত্তেজিত করছো বলো তো? দেখো, কাল থেকে ওর ট্রিটমেন্ট শুরু হবে, কিছুতেই যেতে চাইছে না। আমরা অনেক কষ্ট করে ওকে রাজি করিয়েছি, আর এখন এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, তোমার তো ওর পাশে থাকার কথা, আর তুমি ওর পাশে না থেকে তুমি বারবার ওকে ছেড়ে চলে যাচ্ছ। এটা কেন করছো মহুল? মাম্মা, শেষ পর্যন্ত তুমিও আমাকে ভুল বুঝলে। ঠিক ভুলের কথা নয় মহুল, রোদ্দুর চায় না তুমি এই ধরনের প্রোগ্রামে গানগুলো গাও, তুমি বুঝতে পারছো তো? আর ওর চাওয়ার থেকে বড় তোমার কাছে তো কিছু হতে পারে না, বলো তো? ও যখন চায় না তুমি তখন এই প্রোগ্রামগুলো করো কেন? তুমি যে ধরনের গান তুমি গাও সেই গানের প্রোগ্রামগুলো তুমি নাও, তুমি সেখান থেকে যতটুকু টাকা পাও সেটুকুই না হয় তুলে দিও। কিন্তু তাতে করে কি তোমার ছেলের চিকিৎসাটা হতো? এমনিতেই তো তোমার টাকাও নেবে না বলে দিয়েছে। সে জেঠুমনি ওর ব্যাপারও বলতে পারে, কিন্তু আমি রোজগারও করলাম না, এসে বলে দিলাম যে চিকিৎসা হবে না, সেটা কি করে হতো? এখন আমার কাছে কিছু টাকা অন্তত আছে, আমি তো এটা বলতে পারবো যে রোদ্দুরের চিকিৎসাটা আমি করাতে পারি।
তার মানে তোমার শুধুমাত্র এটা বলতে পারাটাই দরকার ছিল। ব্রত, তুমি বারবার আমাকে ভুল বুঝছো কেন? তোমার তো আমাকে ভুল বোঝার কথা নয়। আর তুমি কি মনে করো বলো তো? সেজে গুজে এইভাবে গিয়ে গান গাইতে আমার খুব ভালো লাগছিল। আমার একটুও খারাপ লাগেনি, কষ্ট হয়নি। আপনার সঙ্গে আমার যা কথা ছিল আশা করি সবই হয়ে গেছে। আমি এখন একটু উঠলাম স্যার, একটু উপরে যাই, টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিয়ে আসছে। সে তুমি আমার ওপর রাগ করে ওপরে যেতেই পারো, কিন্তু তাতে তো তোমার মুক্তি নেই। আমিও তো কিছুক্ষণের মধ্যে ওপরেই যাব। আমার মনে হয় তোমার বোধহয় কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যাওয়া উচিত। কেন? আমি তো অসুস্থ, আমি আমার ঘরে এই মুহূর্তে একাই থাকতে চাই। অন্য কেউ আমার ঘরে আমার সঙ্গে থাকলে আমার সেটা ভালো লাগছে না। তাছাড়া ঠিক করে ঘুমোতে পারছি না, পাশে কেউ থাকলে তাকে ডিস্টার্ব করে ফেলছি। তোমারও নিশ্চয়ই অসুবিধাই হচ্ছে, আমারও অস্বস্তি হচ্ছে। হঠাৎ করে কেসে ফেললে তোমার ঘুম ভেঙে যাচ্ছে। তাই সব মিলিয়ে আমার মনে হয় এই মুহূর্তে আমার নিজের ঘরে একটু একা থাকতে ইচ্ছে করছে। আর কতবার চেষ্টা করবে বলো তো আমাকে তাড়িয়ে দেওয়ার? কত চেষ্টা করবে? কতবার চেষ্টা করবে যাতে আমি হেরে যাই? ঠিক আছে, আমিও দেখি যে তুমি আমাকে হারাতে পারো কিনা। কিন্তু তুমি আমাকে হারাতে পারবে না রোদ। আমি হারতে আসিনি, অন্তত এই খেলাটায় তো আমি কিছুতেই হারবো না। আর তুমি যাই বলো না কেন, এই বাড়িটা থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না। আর তোমার ভালো হওয়ার ব্রত থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। যেভাবেই হোক আমি আমার স্বামীকে দরকার হলে যমরাজের হাত থেকে ছাড়িয়ে আনবো, আর এটাই আমার প্রতিজ্ঞা। গুড নাইট স্যার। ওমা তুলতুলি, তুমি তো ফোন করে বলোনি যে আসবে। ফোন করে? ও মা, নিজের বাপের বাড়িতে আসবো, সে আবার ফোন করে বলে কয়ে সবাইকে জানিয়ে টানিয়ে আসতে হবে নাকি? ছোট মা, আমি তো জানতাম না। ছোট মা, তুমি না পারো বটে। তুমি জানো না একটা কথা বলবে সে কথাটার অন্য মানে হবে। তুমি কি ভেবে বললে, আর দিদিভাই ভাবছে ও এসছে বলে তুমি খোটা দিচ্ছ, তা তো নয় না। আমায় বলতে দাও। ঠিক, তুমি ভেবেছো একটু যত্ন আত্তি করবো, যদি ফোন করে আসতো তুমি একটু যত্ন করতে, আলাদা আয়োজন করবে। আমি তো জানি সেটা, বুঝলো? দেখো তো। না না, ব্যাপারটা সেটা নয় নীলাঞ্জনা। আসলে কি জানো তো, এখন এই বাড়িতে সবার যেরকম মনের অবস্থা চলছে, আমার ভাইয়ের জীবনের ওপর দিয়ে যেরকম ঝড় চলছে, তাতে যে কেউ আলাদা করে কারুর যত্ন নিতে পারে এ বাড়িতে, এই সহজ কথাটা অ্যাটলিস্ট আমার মাথায় তো ঢুকলো না। আমি এত ভেবে কথাটা বলিনি, মানে মুখ ফসকে এমনি বেরিয়ে গেছে। আসলে কি বলো তো, আজকে রোদ্দুরের প্রথম ট্রিটমেন্ট, অপারেশনের পর ওই তাই জন্য বাড়ির সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে গেছে। বাড়িতে কেউ নেই, আমরা কজনই আছি। ও, টুকি আছে তো না? হ্যাঁ, টুকি আছে তো, ওপরে আছে মনে হয়। নীলাঞ্জন এলো না? না, আসলে নীলাঞ্জন নতুন চাকরিতে জয়েন করছে তো, তাই কাল থেকেই খুব ব্যস্ত রয়েছে। আজকে তো আবার একটু বিশেষভাবে ব্যস্ত। কেউ জয়েন করছে নতুন চাকরিতে? ইনফ্যাক্ট যতদূর জানি নীলাঞ্জনদার কোম্পানিতে নীলাঞ্জনদার আন্ডারেই জয়েন করছে। ও তো খুব খুশি। হ্যাঁ, টুকির তো খুশি হওয়ারই কথা, তাই না? কারণ নীলাঞ্জন তো টুকির পুরনো বসের ধরন ধারণ সব কিছু জানে। মেয়েটা কাজ করতে তো অনেক সুবিধে হয় না, ওর খুশি থাকাটাই স্বাভাবিক। কথায় কথায় ভুলে গেছি, মিষ্টিটা সবাইকে দিও তো। আচ্ছা, তুমি আবার মিষ্টি কেন আনতে গেলে বলো তো? কি বলছো তুমি ছোট মা? আমি না হয় এখন চাকরি করি না, কিন্তু বাড়ির সবার জন্য মিষ্টিটুকু আনতে পারি না? না ধরো। না না না, কথাটা সেটা না। একটু আগে তুমি বলছিলে না যে
তোমাকে আলাদা করে যত্নআত্তি করার মতো মানসিক অবস্থা আমাদের বাড়ির কারোরই থাকার কথা নয়। তো সেটাই বলছি, তুমি যে এই বাড়ির লোকজনদের জন্য হাতে করে মিষ্টি নিয়ে এলে এতগুলো, সে মানসিক অবস্থা তোমার ছিল বলছো? ব্যাপারটা কি বলো তো, মিষ্টিটা আমি এনেছি সবার জন্য, এমনকি রোদ্দুরের জন্য। বাড়ির সবাই মিষ্টিটা খেতে পারবে, রোদ্দুরও পারবে। আর সবার জন্য একটা জিনিস আনা একরকম, কিন্তু বাড়িতে বিশেষ কারুর ওপর বিশেষ যত্নআত্তি করতে গেলে যতটুকু মানসিক প্রশান্তি লাগে, আমার মনে হয় না সেটা এই বাড়িতে এখন কারুর আছে, এমনকি আমারও নেই। আর অকারণে কথা বাড়িয়েও লাভ নেই। আমার মনে হয় যে আমি আমার কথাটুকু তোমাকে বোঝাতে পেরেছি নিরঞ্জনা। একদমই অকারণে কথা বাড়িয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না। একবেলার জন্য এসছো, এসো বসবে, চলো। বালাই ষাট, কে বলতে পারে একবেলার জন্য এসছি না চিরকালের জন্য এসছি? বলা তো যায় না, আজ একবেলার জন্য এসছি, কাল হয়তো চিরকালের জন্য এ বাড়িতে এসে আবার উঠবো। হ্যাঁ সেই তো, পুরনো চাকরি, পুরনো বস, দুটোই পুরনো। না সবাই তো নতুন কিছুর জন্যই কনগ্রাচুলেট করে, ধরে নে আমি তোকে পুরনো সব কিছুর জন্যই কনগ্রাচুলেশন জানাচ্ছি। চলো 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 পাল্টাই।